প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভ্যালি ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং এই করোনাকালীন সময়ে আমরা বেশিরভাগ সময় করোনাকালীন বিভিন্ন অবস্থান নিয়ে কথা বলি, তার সাথে সাথে সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলি। এবং আজকে আমরা কথা বলবো সম্প্রতি শেষ হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ এবং আমাদের দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, সামনের অবস্থান, সেই জায়গাগুলো নিয়েও আমরা কথা বলবো। এবং আমরা সকলেই জানি এই কোভিড-19-এর কারণে একটি দীর্ঘ বিরতি রয়েছে ক্রীড়াঙ্গন জুড়ে, সেটি কাটিয়ে কিছুটা হলেও আমরা দেখছি ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একেবারে দেশীয় যে কাপটি শেষ হয়ে গেল বঙ্গবন্ধু টি-20 কাপ, এবং আমরা জানি যে যেমন খুলনা চ্যাম্পিয়ন হয়েছে, এবং আবারও ক্রীড়াঙ্গন আর মাঠ কিছুটা হলে সরগরম রয়েছে, দর্শকদের মাঝেও সাড়া রয়েছে। নতুন বেশ কিছু উদীয়মান ক্রিকেটার আমরা দেখছি ভালো করছে, পুরনো জাতীয় দলের খেলোয়াড়রাও বেশ ভালো অবস্থানে করার চেষ্টা করেছেন অনেকেই। প্রাসঙ্গিক এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নাসিমুল হাসান দোদুল, ক্রীড়া সম্পাদক, এনটিভি। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন মিজানুর রহমান বাবুল, কোচ, জেমকন খুলনা, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে ভার্চুয়ালি আরও সংযুক্ত হবেন হাসিবুল হোসেন শান্ত, জাতীয় দলের সাবেক ক্রিকেটার। আমরা আপাতত দুজনকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাসিমুল হাসান দোদুল এবং ভার্চুয়ালি আছেন মিজানুর রহমান বাবুল। আমি প্রথমে মিজানুর রহমান বাবুল, তার কাছ থেকে আলোচনা শুরু করতে চাব। প্রথমেই তাকে ২১ পরিবার থেকে অভিনন্দন জানাচ্ছি, যেমন খুলনা চ্যাম্পিয়ন হয়েছে আমরা জানি, এবং প্রথমে একটু শুনতে চাইবো যে আপনার অনুভূতি এবং দর্শক উদ্দেশ্যে যদি একটু শুরুতে বলেন। ধন্যবাদ। শুনতে পাইনি আপনার প্রশ্নটা। জি, আমরা বলছিলাম যে যেহেতু এই যে বঙ্গবন্ধু টি-20 কাপ একেবারে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজনটি হয়েছে এবং খুব সুন্দরভাবে টুর্নামেন্টটি শেষ হয়েছে, করোনাকালীন দীর্ঘ একটি বন্ধী অবস্থায় ছিল ক্রীড়াঙ্গনের, আবারও সরগরম অবস্থা, এবং আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন জানাচ্ছি আপনাকে, আপনার দলকে। প্রথমে একটু আপনার অনুভূতি শুনতে চাইব। জি জি, ধন্যবাদ। অবশ্যই এরকম একটা সময়, একটা টুর্নামেন্ট, আমি শুরুতে বিসিবি কে ধন্যবাদ জানাচ্ছি। তারা করোনাকালে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটা দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে, এবং দেশীয় ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে এবং তাদের স্কিল তারা শো করতে পেরেছে। সো এবং ওই টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন টিমের কোচ, জেমকন খুলনামের কোচ, এবং আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। সো অবশ্যই আমি খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি অবশেষে একটা কাপ অর্জন করতে পেরেছি। জি, শুরু থেকেই অবস্থানটি যদি ধরি এবং শেষ পর্যন্ত আপনার দলের যে পারফরমেন্স, কিছুটা ধীরগতিতে শুরু হলো, শেষটা বেশ ভালোই ছিল। প্ল্যানিংটা কেমন ছিল? যে টিম করার ক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা, আমরা যখন শুরু করি, আমরা 4 দিন আমাদের টিম ওনার ইনাম ভাই আমাদেরকে ডেকেছেন এবং 4 দিন আমরা টিম করার প্রস্তুতি নিয়েছি। মানে দ্যাট মিনস যে আমরা ওনার অফিসে গিয়ে আমরা টিম বানানো হয় কিভাবে খেলেছি, টস করেছি। সো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল টিম বানানোর ক্ষেত্রে, এবং আমরা ভালো একটা টিম তৈরি করতে পেরেছি, এবং আমাদের লাক ফেভার করেছে যে আমরা অনেকগুলো মানে এক উঠাতে পেরেছিলাম লটারিতে। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই আমরা সাকিবকে পেয়েছি, তারপর ভাগ্যক্রমে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকেও পেয়েছি, এবং কিছু সিনিয়র প্লেয়ারদেরকে আমরা নিতে পেরেছিলাম। সো দিন শেষে কাগজে কলমে আমাদের টিমটা খুবই ভালো ছিল। অবশ্যই সবাই মুখে মুখে বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন, আমাদের ধারে কাছে, বাট আমরা কিন্তু খুব ভালো একটা শুরু করতে পারিনি। কাগজে কলমে টিম হলেই তো আর হয় না, অ্যাকচুয়ালি টিম মাঠে খেলতে হয়। সো মাঠের খেলাটা আমরা আসলে শুরুর দিকে শুরু করতে পারিনি। প্রথম খেলাটা আমরা ভাগ্যক্রমে বলবো না, এটাও খেলার একটা অংশ, যে লাস্ট ওভারে 22 রান আরিফ খুব ভালো একটা ব্যাটিং করেছিল। ওই সময় আমাদের একটা ভালো মোমেন্টাম পেয়েছিলাম, বাট পরের 2টা ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের শুরুটা খুবই অ্যাজ এ টিম ওয়াইজ আমাদের শুরুটা খুব ভালো হয়নি, এবং 4th ম্যাচ থেকে আমরা চেষ্টা করেছি ওভারকাম করতে, এবং ইন এ রো আমরা 3টা ম্যাচ জিতেছিলাম।
সো এরকমই হয় আসলে। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমাদের টিম চ্যাম্পিয়ন হবে, এবং মাঝে মাঝে আমরা ধাক্কা খেয়েছি, এবং এটা বোধহয় আমাদের টিমের জন্য অনেকটা ভালোই হয়েছিল যে আমরা মাঝে মাঝে বুঝতে পারছিলাম না যে আমরা ভালো মাঠে ভালো না খেললে আসলে আমরা জিততে পারবো না, কাগজে কলমে হলেই তো হবে না। সো এই মাঝে মাঝে ধাক্কাগুলো আমাদের টিমকে আরো ভালো খেলার প্রেরণা জুগিয়েছে বলবো আর। আচ্ছা আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আবার আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জনাব হাসিবুল হোসেন শান্ত। আমরা শান্ত ভাইয়ের সাথে একটু আলোচনা করবো। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম শান্ত। শান্ত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি শান্ত ভাই, আমরা আলোচনা করছিলাম সম্প্রতি যে বঙ্গবন্ধু টি-20 কাপটি সফলভাবে শেষ হয়েছে এবং দীর্ঘ বিরতির পর আসলে ক্রীড়াঙ্গনে আবার একটু সরগরম অবস্থা, এবং আমি একটু প্রথমেই ওভারঅল টুর্নামেন্টটি সম্পর্কে আপনার মতামত জানবো যে কেমন গেল টুর্নামেন্টটি। না, অবশ্যই টুর্নামেন্টটা খুবই ভালো হয়েছে, কারণ আমরা প্রথম মনে হয় যে আপনার টি-20 এরকম একটা টুর্নামেন্ট ফরেন ছাড়া খেলেছি, এবং আমাদের লোকাল প্লেয়ারদের মানে কি অবস্থা করোনার পরে আসলে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারে আসলে সকল প্লেয়ারদের জন্য ভালো, এবং তারা যে মানে ভালো একটা মানে মানে কি বলবো খেলায় ফিরে আসতে পারছে, এটা হলো সবচেয়ে বড় একটা দিক আমি মনে করি। আর টি-20টা কিন্তু আপনি দেখবেন যে প্রথমে দুই একটা প্রতিটা খেলায় খুব কম্পিটিশন ছিল খেলার মধ্যে, এবং প্লেয়ার যারা ছিল সবাই কিন্তু ভালো করার জন্য মরিয়া হয়েছিল। এবং সত্যি কথা বলতে যে এখান থেকে একটা জিনিস যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে আমাদের দেশের ক্রিকেটটা আমরা এটা দিয়ে শুরু করতে পেরেছি, এবং আস্তে আস্তে আমাদের যে আরো খেলাগুলো আছে, যেমন প্রিমিয়ার লিগ আছে, ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, সেগুলো খেলাগুলো যদি আস্তে আস্তে আমরা শুরু করতে পারি তাহলে আমাদের প্লেয়ারদের জন্য অনেক ভালো হবে। তো এটা একটা স্টার্টিং কর্নার থেকে শুরু, আসলে সাকসেসফুল একটা টুর্নামেন্ট হয়েছে। আর বাবুল ভাই কংগ্রেচুলেশন, আসলে বাবুল ভাই টিম চ্যাম্পিয়ন হয়েছে, এবং খেলাই কিন্তু খুব ভালো হয়েছে, এবং পেস বোলাররা বিশেষ করে আমি বলবো যে তারা খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পেরেছে এই টুর্নামেন্টে। শান্ত ভাই, ওভারঅল টুর্নামেন্ট জুড়ে আসলে বেশ উদীয়মান বেশ কিছু প্লেয়ার নিয়ে কথা হচ্ছে। আপনার দৃষ্টিতে আসলে একটু যদি বলেন যে সেই সম্ভাবনাময় জায়গাগুলো কার কার মাঝে আপনি দেখছেন? আসলে আপনি যদি দেখেন আমাদের খুলনার পেস বোলার আপনার হাসান মাহমুদ খুব ভালো বল করেছে, শরীফুল খুব ভালো বল করেছে। এদিকে আপনি যদি বলেন তাসকিন ফর্মে এসেছে, আবার ব্যাটসম্যানদের যদি বলেন আপনার 19-এর আপনি ইমন ভালো একটা দুটো ম্যাচ ভালো খেলেছে, আপনার তৌহিদ হৃদয় মোটামুটি কিন্তু প্রতিটা ম্যাচে ভালো একটা স্কোর করেছে। ইয়াং যারা ছিল তারা কিন্তু মোটামুটি, জাকির হাসান ফর্মে এসেছেন। আমি মনে করি যে মোটামুটি কিন্তু ব্যাটসম্যানরা আসতে একটু সময় লাগে, অনেকদিন পরে আসে বলারদের থেকে ব্যাটসম্যানদের পার্টটা একটু কঠিন। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাটসম্যানরা তারপরে অনেক পরের দিকে কিন্তু অনেক একদম সেট হয়ে গেছিল। তো আমার মনে হয় যে মোটামুটি ইয়াং জেনারেশন যারা ছিল তারা কিন্তু মোটামুটি একটা ভালো একটা অভিজ্ঞতা পেয়েছে, এবং সেটা কাজে লাগাতে পারলে খুব ভালো হবে। জি জনাব শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় ফিরবো। আবার আমার স্টুডিওতে আছেন নাসিমুল হাসান দোদুল, ক্রীড়া সম্পাদক এনটিভি, তার সাথে একটু কথা বলতে চাইবো। দোদুল, আপনি শুনছিলেন শান্ত ভাই, বাবুল ভাই বলছিলেন, প্রথমে একটু গণমাধ্যম কর্মী হিসেবে অনেকদিন ধরে জায়গাটি নিয়ে কাজ করছেন, ওভারঅল টুর্নামেন্টটি সম্পর্কে আপনার মতামত একটু জানাবেন। প্রথমে বাবুল এবং তার দলকে অভিনন্দন জানাই, তারা এই বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপাটা পেয়েছে। কারণ টি-20 এমন একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে কোন দল যেই দিন তার সেই দলই জিতে। এখানে কাগজে কলমে কে সেরা সেটা কিন্তু প্রমাণ করে না। কারণ আপনি দেখবেন যে যেমন খুলনা যে ম্যাচটি খেলে ফাইনালে গেল, সেখানে কিন্তু লিটন এবং চট্টগ্রাম অত্যন্ত ভালো দল, এবং লিটন এবং সৌম্য সরকার খুব ব্যাটে বলে ছিল, দারুণ ইনফর্ম দুজন প্লেয়ার ছিল। সে জায়গায় কিন্তু দেখলাম যে আমরা বুড়ো মাশরাফি এসে বাজিমাত করে দিল খুলনার পক্ষে। সুতরাং এটাই খেলা, মানে দিনটা ওই দিন হয়তো মাশরাফির ছিল, খুলনার ছিল, এবং দিন শেষে খুলনা প্রমাণ করলো যে তারাই সেরা। কারণ তারা টুর্নামেন্টে শুরু থেকেই প্রমাণ করেছে যে তারা বেস্ট টিম। এখন ওভারঅল আমি বিসিবিকেও শান্তের মতো ধন্যবাদ জানাই যে তারা দুর্দান্ত একটা টুর্নামেন্ট করেছে, যেই টুর্নামেন্টে প্রমাণ করেছে আমাদের ইয়াং স্টার যারা, যে তারা অনেক ভালো খেলতে পারে। আপনি যদি দেখেন যে আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের ভিতরে যে আত্মবিশ্বাসটা ছিল, তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে কিন্তু এই টুর্নামেন্টে। আপনি ওয়ে অফ যদি আপনি ইমন
আনিসুলের ব্যাটিং দেখেন, শান্তর ব্যাটিং দেখেন, আকবরের ব্যাটিং দেখেন, আপনার শরীফুলের যদি বোলিং দেখেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু অত্যন্ত ভালো করেছে। আমাদের যারা সিনিয়র পারফর্মার তারা তো পারফর্ম করবে, এটা তো প্রত্যাশিত। সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইয়াংস্টারদের পারফরমেন্সটা অত্যন্ত ভালো ছিল। এবং এই জাতীয় টুর্নামেন্ট যদি শুধু এই টুর্নামেন্টটা না, যদি এই জাতীয় টুর্নামেন্ট সারা বছর লিগের আগে এরকম একটা টুর্নামেন্ট দিয়ে শুরু হয় আমাদের ঘরোয়া মৌসুমটা, তাহলে এটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে আমাদের উদীয়মান ক্রিকেটারদের উঠে আসতে। ইতিমধ্যে বেশ কিছু তরুণ নিয়ে কথা হচ্ছে, আমরা শান্ত ভাইয়ের মতামত জানছিলাম। আপনার দৃষ্টি একটু দেখবো যে আসলে তরুণ প্রতিভাময় ক্রিকেটার হিসেবে আপনি কাকে কাকে এবার মূল্যায়ন করবেন বা কেমন করেছে বলে মনে করেন? না, আমি তো বললাম ইমনের ব্যাটিং অত্যন্ত ভালো লেগেছে। ইমন শান্তর ব্যাটিং ভালো লেগেছে, কারণ আপনারা যদি দেখেন যে বরিশালের যে ম্যাচটা আপনার 400 রান হলো একটা ম্যাচে, ভেরি টাফ ম্যাচ, মানে তামিম সেঞ্চুরি করলো, তার পাল্টা জবাবে আর একটা সেঞ্চুরি এলো। তো সুতরাং এই ম্যাচগুলোতে ইয়াংস্টাররা ইমন তো প্রমাণ করেছে তিনি প্রুভেন একজন ভালো প্লেয়ার, এবং সেটা যদি তিনি এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই তিনি আরও অনেক ভালো করবে। আপনি যদি শহীদুল এবং শরীফের বোলিং দেখেন, বিশেষ করে খুলনার যে চ্যাম্পিয়ন হলো তার যদি স্পেলটা দেখেন, যে হায়েস্ট উইকেট টেকার খুলনার, তো সেই জায়গাতে আমাদের তাসকিনের থেকে তো এই ইয়াংস্টাররা অনেক ভালো বল করেছে, এদিকে তো টপ 5-এ তারা চলে এসছে। সুতরাং এই জায়গাগুলোতে আপনার ইমপ্রুভিং জায়গাগুলোতে ইয়াংস্টারকে আপনার মার্ক দিতেই হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ধরেন তামিম মুশফিক ভালো করার পরে রিয়াদের কাছে একটা ডিউ ছিল, তিনিও ফাইনাল ম্যাচে তার সেই রানটা করে দিয়েছেন। সুতরাং ওভারঅল যদি টুর্নামেন্ট বলেন তাহলে আমি বলবো যে এই টুর্নামেন্টটা ছিল লিটন দাসের, মানে তার পুরো টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার, এবং তার যে ব্যাটিং স্টাইল এবং যেভাবে শটস খেলেছে অসাধারণ। মনে লিটন যদি এইগুলো ইন্টারন্যাশনাল ম্যাচের প্রত্যেকটা ম্যাচে এরকম খেলতে পারে তাহলে লিটন কোথায় যাবে বলা যায় না। তার একটা জিনিস হচ্ছে যে আমাদের ওপেনিং পেয়ার নিয়ে কিন্তু অনেক দিনের ঝামেলা, এটা আজকে না, সেই আইসিসি ট্রফি থেকেই। এখন সৌম্য এবং লিটনের যে কম্বিনেশন এবং শান্ত চলে আসছে, এখন কিন্তু আমরা টি-20-তে কিন্তু আমাদের ওপেনার বাঁচতে খুব একটা অসুবিধা হবে না, এদের উপর আমরা ভরসা করতে পারবো। মানে যেভাবে তারা সাহস নিয়ে ব্যাটিং করেছে এবং এই টুর্নামেন্টে তারা সেটা প্রমাণ করেছে। জি, আপনার কাছে আবারও ফিরবো আমরা, এবার একটু আবারও সংযুক্ত হবো মিজানুর রহমান বাবুল, কোচ জেমকন খুলনা। বললে আমরা একটু আলোচনা করতে চাইবো যে টি-20 ফরম্যাট, যেটি আসলে এখন সবচেয়ে জনপ্রিয় সারা বিশ্বব্যাপী, এবং আমাদের দেশের যে তরুণ উদীয়মান দলগুলো আসলে সারা বিশ্বব্যাপী বড় বড় দলগুলোর সাথে কম্পিটিশনে ভালো করছে, আরও ভালো করার জায়গা আছে, এবং এই যে তরুণদের নিয়ে কথা হচ্ছে এবং টি-20 ফরম্যাটের একটা সম্ভাবনার দ্বার নিয়েও এখন কথা হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে এই যে তরুণরা এগিয়ে আসছেন বা বিসিবি চেষ্টা করছেন, আপনারাও অনেক কষ্ট করছেন, সেই জায়গাগুলোর অগ্রগতি আসলে কতটুকু বা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আসলে হ্যাঁ, এরকম টুর্নামেন্ট যদি মানে আপনি যত প্র্যাকটিস করেন, হ্যাঁ, আপনি যদি তাকে ওই সুযোগটা না দেন, তার আপনি সারাদিন বাসায় পড়ালেখা করলেন, পরীক্ষা দিলেন না, হ্যাঁ, তো সেই পড়ালেখার তো কোনো দাম নেই। তো সেই ক্ষেত্রে আমাদের ছেলেদেরকে আমরা যতই শিখাই বা যতই যে এই ফরম্যাটের কথা বলেন, এই ফরম্যাটটা আমরা এখন পর্যন্ত আসলে ইন্টারন্যাশনালি অত ভালো করছি না। কেন করছি না? আমাদের কিন্তু এইরকম বিপিএল ছাড়া আমরা কিন্তু এই টুর্নামেন্ট গুলা খেলি না। আর বিপিএল এ যারা খেলে, বিশেষ করে 4টা বা এক সিজনে 5টা বিদেশি প্লেয়ার খেলেছে, তো তারা এসে মূল জায়গাগুলিতে তারাই কিন্তু পারফর্ম করে। আপনি প্রথম 6 ওভার বা শেষের দিকে বোলিং করা, প্রথম দিকে ব্যাটিং করা বিদেশিরাই করে। সো এই টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট আমাদের দেশি প্লেয়ারদের জন্য এবং আমাদের দেশি ক্রিকেটের জন্য, এবং ইয়াং স্টার যারা আসছে, সো তারা তাদের স্কিল শো করতে পারে যে হ্যাঁ, আমরাও মানে এই টুর্নামেন্ট টি-20-র মধ্যে আমরা খেলতে পারি, টি-20 টুর্নামেন্ট এই ফরম্যাটও আমরা ভালো করি। সো এই টুর্নামেন্ট গুলা বেশি বেশি করা উচিত, এবং আমি চাবো যে এই টুর্নামেন্টটা যাতে কন্টিনিউ করে, বিপিএল এর আগে হইলে খুব ভালো হয়, যাতে এই টুর্নামেন্টটা খেললে ফ্রান্সিসের যারা আছে তারা এখান থেকে পিক করতে পারে প্লেয়ার। এখন কোথা থেকে পিক করে যে ওয়ানডে ফরম্যাট খেলে বা 4-ডে ম্যাচ থেকে যারা ভালো খেলে তাদেরকে, এটা একটা ভিন্ন ফরম্যাট। সো এইখানের প্লেয়ার আর 4-ডে প্লেয়ার একরকম না। সো এই টুর্নামেন্টটা অনেক বেশি, আমি বলবো যে ইন্ডিয়া তাদের খেলা অনেক চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই আইপিএল দিয়ে, বিকজ অফ এই খেলার মধ্যে অনেক নার্ভের খেলা, এটার মধ্যে অনেক সাহসিকতা রাখতে হয়, শর্টস খেলতে হয় নির্দিষ্ট টাইমে। সবচেয়ে স্কিলফুল খেলা যদি বলেন আপনি, আমি টি-20
টি-20 কে বলবো, এবং নির্দিষ্ট টাইমে আপনার 6 মারতে হবে, আপনার ইয়র্কার মারতে হবে, এবং ওইগুলা ওইরকম স্কিল না থাকলে আপনি পারফেকশন আসবে না। সো আপনাকে সবচেয়ে বেশি স্কিল খেলা যদি বলেন, আমি টি-20 কি বলবো। সো আমাদের এই টুর্নামেন্ট গুলা এই ইয়াংস্টার যারা আছে তাদেরকে খেলতে দিতে হবে, এবং তারা আমাদের ভবিষ্যৎ প্লেয়ার, এবং যাদেরকে শান্ত এবং দোদল বললো যে এরা আমাদের, হ্যাঁ এরাই আমাদের এই টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, উল্লেখযোগ্য যে প্লেয়ার গুলো। এবং আমি 3টা ফরম্যাটে যদি তিনটা ইয়েতে যদি ভাগ করি, যে মাহমুদুল্লাহ যারা সিনিয়র প্লেয়ার আছে তারা একটা বেস, মাঝখানে যারা নাকি আরো 2 বছর আগে আন্ডার-19 খেলেছে তাদের একটা বেস, এবং নতুন একটা যারা 19 খেলে এসেছে তাদের একটা বেস। হ্যাঁ, 3টা বেস আছে এইখানে বাংলাদেশে এখন ক্রিকেট খেলতেছে। সো আমি কারোর চেয়ে কাউকে আমি পিছিয়ে রাখছি না। ইয়াংস্টার যারা একদম নতুন আন্ডার-19 খেলেছে তারাও তাদের স্কিল, খুব ভালো স্কিল শো করেছে, এবং মাঝখানে যারা আছে যেমন আফিফ, তারপরে সাইফ, নাইম শেখ, এরাও তাদের স্কিল শো করেছে। তো সুন্দর একটা কম্পিটিশন চলছে। তো আমি অবশ্যই আবারও অনুরোধ জানাবো যে এই টুর্নামেন্টটা, যে এরকম কিছু টুর্নামেন্ট আমাদের যাতে কন্টিনিউ হয় এবং ছেলেরা খেলবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। শান্ত ভাই, আমরা একটু কথা বলি, প্রায় সময় আমরা পাইপলাইন নিয়ে কথা বলি, এবং এই যে পাইপলাইন নির্মাণের যে জায়গাগুলো আসলে আমরা তৈরি কতটুকু করছি, এবং এই যে 3টি ফরম্যাট, ওয়ানডে, টি-20, টেস্ট ফরম্যাট, এবং এই যে পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অনেক প্রতিভা আছে, সেগুলোকে আমরা সুযোগ দিতে পারছি না, সঠিকভাবে পারছি না। যদিও করোনাকালীন সময়ে অনেকটাই আসলে খেলাধুলো সম্পন্ন করা যাচ্ছে না, তারপরেও ক্রিকেট এখন যে মানে চলে গেছে বিশ্বব্যাপী, সেই মান ধরে রাখা, সেই তরুণ পাইপলাইনদেরকে আসলে পাইপে জায়গা করে নেওয়া, সেই জায়গাগুলো আসলে অনেক কথা হয়। সেই জায়গায় আমাদের অগ্রগতির জায়গা, বা আমরা সঠিক পথে হাঁটছি কিনা, সেই জায়গাটা আপনি কি মনে করেন? না, অবশ্যই সঠিক পথে আমাদের মানে এইজ গ্রুপে যে খেলাগুলি হয় সঠিকভাবেই যাচ্ছে। যেটা বাবুল ভাই বললেন যে স্কিল, আমরা কিন্তু মানে আমাদের যে ইয়াং মানে এইজ গ্রুপে যে খেলাগুলি হয় সব লঙ্গার ভার্সন ক্রিকেট। এখানে কিন্তু ওয়ানডে আপনার শুধু এই আন্ডার-18 জায়গায় ওয়ানডে একটা টুর্নামেন্ট হয়, ওই সময় আপনার আইসিএল টুর্নামেন্টটা হয়, তো সেখানে ওয়ানডে হয়। এছাড়া কিন্তু সব লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা, বিকজ লঙ্গার ভার্সন খেলাটা হয় এই কারণে যাতে আমাদের বেসিকটা স্ট্রং থাকে, স্কিলটা স্ট্রং থাকে। সেখান থেকে যদি ইয়াং অবস্থা থেকে তারা যদি তাদের বেসিক স্কিলগুলি স্ট্রং করে নিয়ে আসতে পারে, আমাদের যে এখন যে ধরেন লঙ্গার ভার্সন বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, আমাদের যে স্কিলের যে এখনো কিছু কিছু সমস্যা আছে, সেগুলা আমার কাছে মনে হয় যে এই ইয়াং জেনারেশন যারা লঙ্গার ভার্সন দিয়ে খেলে আসতেছে তারা এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারবে। সেটা এই গ্রুপে যে খেলাগুলি হয় সব 2 দিনের 3 দিনের খেলা হচ্ছে, তাদের মানে বেসিক যাতে সঠিকভাবে তারা যদি ক্রিকেট খেলতে পারে, কোন বলটা কিভাবে খেলতে হবে, ইউটিলাইজ করতে হবে, সেগুলো আসলে এই এজ গ্রুপ থেকে খেলে আসতেছে। আপনি আস্তে আস্তে কিন্তু আপনি এখন দেখবেন যে বাংলাদেশের কিছু, আমার মনে হয় যে কিছুদিন 2-1 বছরের মধ্যে টেস্টেও কিন্তু ভালো রেজাল্ট করা শুরু করবে, বিকজ এই ফরম্যাটে ইয়াং জেনারেশনরা কিন্তু খেলে আসতেছে, তারা কিন্তু মোটামুটি একটা বাংলাভাষী ক্রিকেটের ধারণা নিয়ে আসতেছে। আর ওয়ানডে, টি-20 আসলে এটা স্কিলের সাথে যারা কোচ আছেন তাদের অনেক মানে কি বলবো, অনেক বুদ্ধি বলেন, বা ওদের যে ওনারা যে ধরনের প্ল্যানিং দেয় সেগুলো আসলে তারা বহন করতে পারে। এটা আসলে ওয়ানডে, টি-20 জন্য আমি মনে করি যে এই বেসিক যদি স্ট্রং থাকে তাহলে এগুলো খেলা খুব ইজিয়ার হবে। এবং আমার মনে হয় যে এই আপনাদের আমাদের যে এইজ গ্রুপে যে খেলাগুলো হয়ে আসছে সেগুলো যদি মানে এভাবে চলতে থাকে তাহলে অবশ্যই সামনে বাংলাদেশ ভালো প্লেয়ার পাবে। জি, হ্যাঁ শান্ত ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু দোদুল ভাইয়ের কাছে আসবো। দোদুল ভাই, এই যে 3টি ফরম্যাটে শান্ত ভাই বলছিলেন যে সঠিক পথে এগুচ্ছি আমরা, কিন্তু বেশিরভাগ তরুণদেরই আসলে প্যাশনটা থাকে আমি ওয়ানডে খেলবো বা টি-20 খেলবো, টেস্টের জায়গাটি হয়তো বা আমরা আগ্রহের জায়গাটি কম দেখি, তারপরও চেষ্টা চলছে। এই যে ফরম্যাটগুলো, এবং এখন আমি বারবার বলছি যে আমরা স্টুডিওতে আসার আগে ভারতের পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল, এত শক্তিশালী একটা দল মাত্র 36 রানে অল আউট হয়ে যাওয়া, ক্রিকেটে হয় সেগুলো, কিন্তু এই যে জায়গাগুলো আসলে আমরা যেভাবে এগুচ্ছি, কতটুকু গুছিয়ে এগুচ্ছি আমরা?
না, শান্ত যেটা বললো যে বাংলাদেশের আন্ডার-19 বলেন বা হাই পারফরমেন্স এজ গ্রুপের কাজ হচ্ছে, এটা কাজ হচ্ছে না। বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটের যদি ইমপ্রুভ করতে হয় তাহলে আপনার প্রথমত দরকার হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটের কাঠামোটাকে ঢেলে সাজানো। সেই জায়গাটাতে আমাদের বড় প্রশ্নটা হচ্ছে উইকেট, মানে উইকেটগুলা কখনো বোলিং ফ্রেন্ডলি হয়, কখনো ব্যাটিং ফ্রেন্ডলি হয়। তো সেখানে এতদিন যে আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে বোলাররা সেখান থেকে কোনো একটা সুবিধা পায় না। তো আপনি যদি ভালো মানের বোলার তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো খেলাতেই জিততে পারবেন না। আপনি যদি দেখেন যে আপনি জার্সি ভারতের ওয়ানডে দলের বুমরার মতন একজন বোলার আছে, ভুবনেশ্বরের মতো বোলার আছে, সামির মতো বোলার আছে, ওরা কিন্তু সবাই ম্যাচ উইনিং বোলার। বাংলাদেশ এই দলে যদি ওয়ানডে দলে যদি ধরেন 3টা ম্যাচ উইনার বোলার থাকতো ধরেন, তাহলে কিন্তু আমরা আরও 30-40টা ওয়ানডে জিততে পারতাম। আমরা জিততে পারি না বিকজ অফ আমাদের বোলিং অ্যাটাকটা খুব দুর্বল, স্পিন বলেন এবং পেস দুই জায়গাটাতে দুর্বল। তো সেই জায়গায় যদি আপনি ভালো বোলার তৈরি করতে চান তাহলে আপনাকে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে, যেটা আমরা টি-20-তে দেখলাম যে 400 রানের একটা ইনিংস হয়েছে। সুতরাং উইকেটটা যদি ভালো না হতো তাহলে হচ্ছে 400 রান হতো না। সুতরাং এইরকম বোলার এবং ব্যাটসম্যান উভয় ফ্রেন্ডলি উইকেট যদি আপনি তৈরি করেন ডোমেস্টিক ক্রিকেটে। এবং আরেকটা জিনিস হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যারা বিসিবির কর্মকর্তারা আছে তারা কিন্তু খুব ক্লাব প্রীতি, মানে কোনো একটা ক্লাবের প্রতি বা আরেকটা ক্লাবের প্রতি খুব ঝুঁকে গিয়ে দেখা যায় যে তার পক্ষে সিদ্ধান্তগুলো আসে। এই সব জায়গাগুলোতে অনেক অনেস্ট হতে হবে। এই জায়গাগুলোর থেকে যদি সরে এসে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটটার কাঠামোটাকে ঢেলে সাজান তাহলে দেখবেন যে আপনি আমাদের ক্রিকেটটা উন্নতি হবে। এই কারণে আপনি দেখেন যে ভারতের যারা আমাদের সাথে আন্ডার-19 খেলে আসলো সেই ছেলেরা কিন্তু আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। অর্থাৎ তারা কিন্তু তাদের স্তরটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সুযোগটাও তারা পাচ্ছে। এখন আমাদের এই তরুণ ছেলেরা এদেরকে যদি খেলার সুযোগগুলো তৈরি করে না দেয়, জাতীয় দলের এফটিপির বাইরে যদি এ দল, আন্ডার-19, হাই পারফরমেন্স এই 3টার যদি এনাফ ম্যাচ খেলার অভিজ্ঞতা না হয় তাহলে কিন্তু এখান থেকে জাতীয় দল পাইপলাইন থেকে প্লেয়ার পাবে না। প্লেয়ার আসবে বাট এই আকবরদের তো তৈরি করতে হবে। হ্যাঁ, এরা যে আজকে যে টি-20-তে বাবুল যেটা বলে যে প্রমাণ যে করলো, কিন্তু আগামীতে তাদেরকে সেই যে প্রমাণটা করতে হবে, তো সেই সুযোগটা তো তাকে দিতে হবে। অবশ্যই দুটো ম্যাচ খারাপ খেললো বাদ দিয়ে দিলাম, ভালো খেললো নিয়ে আসলাম, সুযোগটা তাদের করে দিতে হবে। তো সেই সুযোগটা বিসিবি যত করে দিবে তত তারা উঠে আসবে। শুধু ডোমেস্টিক ক্রিকেট না, এদেরকে পর্যাপ্ত পরিমাণ দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলাতে হবে। কারণ আপনি দেখেন আমরা অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হওয়ার আগে কিন্তু ইংল্যান্ডে আমাদের একটা ট্যুর ছিল বাংলাদেশ দলের, এবং সেখানে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করেছে। তো সুতরাং এরা যদি দেশের বাইরে অন্য বড় বড় দলগুলো অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের এই দলের সাথে আন্ডার-19 সাথে খেলতে থাকে তাহলে তাদের অভিজ্ঞতা বাড়বে এবং সাহসটা বাড়বে। বড় দলের সাথে ম্যাচ জিততে হলে আপনি দেখেন বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে ভারতকে মনে হয় 106 রান অল আউট করে জিততে পারে নাই, বিকজ অফ ছোট দল আর বড় দল। এই যে এবারের আন্ডার-19 যে স্লেজিং করে যে সাহসটা অর্জন করেছে, এই জিনিসটা তাদেরকে অনেক সাহায্য করেছে এই টুর্নামেন্টগুলোতে ভালো খেলতে। আগামীতে যদি এরা আরও এরকম সুযোগ পায় তাহলে আরও ভালো খেলবো। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসছে, 2টা টেস্ট 3টা ওয়ানডে খেলবে। আপনার ওয়ানডেতে বাংলাদেশ ফাইট করতে পারবে, কিন্তু টেস্টে পারবে কিনা এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। কারণ আফটার কোভিড বাংলাদেশের প্লেয়াররা লঙ্গার ভার্সন থেকে অনেক দূরে। এই দূরের কারণে এবং আমাদের টেস্ট ক্রিকেটের কাঠামোটা অত শক্তিশালী না যে আমরা ভারতের মতো দলে যদি 36 রান অল আউট হয় এবং যে ওয়েদার, এই ওয়েদারে ওয়েস্ট ইন্ডিজের সাথে পারা কিন্তু ডিফিকাল্ট। কারণ এই ওয়েদার কিন্তু এক একটা সেশনে এক এক রকম চেঞ্জ হয় এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজের যে বোলিং অ্যাটাক সেটা ফেস করা ডিফিকাল্ট হবে আমাদের জন্য টেস্টে। বাট ওয়ানডেতে আমরা অলওয়েজ আজকে থেকে না, অনেক আগে থেকে ভালো খেলি, সেটা কভার করা সম্ভব। কিন্তু দুই ফরম্যাটই কিন্তু আমাদের ভালো খেলতে হবে, সেই জায়গাটার প্রস্তুতি থাকতে হবে। আমরা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, এফএল 21 রাতের আলোচনায় ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এফএল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম দেশের ক্রিকেট এবং সম্প্রতি শেষ হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ এবং দেশীয় খেলোয়াড়দের আরও কীভাবে আমরা ভালো সুযোগ সুবিধা দিয়ে একটি ভালো মানের দল গড়তে পারি, সেই জায়গাগুলো নিয়ে কথা হচ্ছিল। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। ভার্চুয়ালি আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন মিজানুর রহমান বাবুল, কোচ, জিমকন খুলনা। বলবে আমরা এবার একটু আলোচনায় আনতে চাইবো যে বিরতির আগে শান্ত ভাই যেটি বলছিলেন এবং দদুল ভাই বলছিলেন যে আমাদের অনেক কাজ করার হচ্ছে, আরও অনেক বেশি কাজ করতে হবে। এই যে একেবারে ছোট দল থেকে আমরা যেন টিমটি সুন্দর করে গুছিয়ে আনতে পারি, ছোটদেরকে যেন আরও বেশি খেলার সুযোগ করে দিতে পারি, সেই জায়গাটায়। এবং সামনে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ আসছে 10 জানুয়ারি এবং টেস্ট প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, ওয়ানডে আছে, এই জায়গাগুলোর কথা যদি একটু বলেন।
হ্যাঁ, না আপনি যদি বলেন আমিও বিসিবির কোচ এবং আমি গেম ডেভেলপমেন্টে চাকরি করি। সো আমি 4টা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সাথে সংযুক্ত ছিলাম। সো বিসিবির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আপ্রাণ চেষ্টা করছে এবং আমাদের যে প্রক্রিয়াগুলো আন্ডার-15 বলেন, আন্ডার-18, আন্ডার-16, সো এই প্রক্রিয়াগুলো এর চেয়ে ভালো প্রক্রিয়া হতে পারে না। আমরা বাংলাদেশের সব প্রত্যেকটা জেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে খেলা, বিভাগীয় পর্যায়ে খেলা এবং শেষ পর্যায়ে আমরা একটা টিম তৈরি করি। সো কোনোভাবেই কোনো প্লেয়ার বাদ যাওয়ার কোনো স্কোপ থাকে না। হ্যাঁ, আমাদের এখানে 4-5 জন এজ লেভেল সিলেক্টর কাজ করে, তারা এবং তাদের পাশাপাশি সিলেকশনের দায়িত্বগুলো তাদের যদি আমরাও তাদেরকে হেল্প করি মাঝে মাঝে গিয়ে তাদের যখন প্রয়োজন পড়ে। সো প্লেয়ার বাছাই ক্ষেত্রে বা প্লেয়ার তৈরির ক্ষেত্রে আমাদের গেম ডেভেলপমেন্ট অনেক সাহায্য করছে এবং তাতে আপনি যদি দেখেন যে 4 বা আরো যদি 6 বা 8 বছর পিছিয়ে যান, আপনি বাংলাদেশ টিমের ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আসছে গেম ডেভেলপমেন্ট থেকে, প্রক্রিয়া 19 বা হাই পারফরম্যান্স থেকে, বা এই প্রক্রিয়ার মাধ্যমে আসছে। একদম বাইরে থেকে কোনো প্লেয়ার কিন্তু আসেনি। সো এখানে আমি গেম ডেভেলপমেন্ট বা বিসিবি কে বলবো। এবং আর খেলার যেটা শান্ত বলতেছিল যে আপনারাও বলছিলেন যে বেশি করে খেলা, আমি যদি বলি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের পিছনে আপনি বাংলাদেশের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি ট্যুর ছিল এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ 19 ছিল এই E19 যারা ওয়ার্ল্ড কাপ, এবং এটাই ফল যে এর পিছনে আপনি সময় দিয়েছেন, বেশি ট্যুর করেছে ছেলেরা। এটার ফলে কি হয়েছে? সাহস হয়েছে, বাইরে খেলার সাহস হয়েছে। সো ছেলেরা অনেক কিছু শিখতে পেরেছে। এই সাহসটা দরকার। সেই জন্য বলবো যে এই যে দোদল বললো যে হোম এন্ড অ্যাওয়ে খেলা ছোটবেলা থেকে, এখন দেখেন আপনি ইন্ডিয়া খেলছে অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু এই টিম আছে। হ্যাঁ, তো আমাদের এই জায়গাগুলোতে আমাদের একটু আরো নজর দিতে হবে। আমাদের এই টিমের খেলা কম হয়, আমরা এই টিমের খেলাগুলো যদি আরো পাশাপাশি ন্যাশনাল টিমের সাথে রাখি। সো ন্যাশনাল টিমের খেলা আমাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 19 এর প্লেয়ার গুলোই বা এইচপি থেকে সরাসরি ন্যাশনাল টিমে চলে যাচ্ছে। তো মাঝখানে যে সময়টা আরেকটু পরিপক্ক হওয়া, সেই সুযোগটা কম হচ্ছে। তো আমরা যদি এইচপি এবং এই টিমের খেলাগুলো বেশি করে রাখি এবং তারা যারা স্কিলফুল, যারা আমাদের ভবিষ্যৎ প্লেয়ার, তাদেরকে যদি আমরা আরো একটু বেশি পরিপক্ক করে ন্যাশনাল টিমে দিতে পারি, তো সেই ক্ষেত্রে তার লংজিভিটিটা আরো বেশি থাকবে। 5টা-6টা ম্যাচ খেলে তাদের হ্যাঁ। সো এই জিনিসগুলো আমাদের একটু আর নজর দিলে আমার মনে হয় যে আরো ভালো হবে এবং আমাদের ক্রিকেট আরো উন্নতি হবে। এটাই আর এই যে ওয়েস্ট ইন্ডিজ প্রসঙ্গে একটু যেতে চাই, যে টেস্ট ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল, যে সেই টেস্টের পারফরমেন্স অবশ্যই আমরা ভালো করছি, কিন্তু আরো ভালো করার জায়গা আছে। ধৈর্যের জায়গাটি নিয়ে অনেক সময় আলোচনা হয়। লং ইনিংস খেলার ক্ষেত্রে আমাদের ধৈর্যের অভাব থাকে। ভালো বোলার প্রসঙ্গে বলছিলেন ভাই, সেই জায়গাগুলো একটু যদি বলেন। এখন আবারও আমার ওই যে দোদলের কথাতে আসতে হয়। আমাদের উইকেট, যেমন বাউন্স উইকেট আমাদের একটু খেলতে সমস্যা হয়। ওই রকম উইকেট আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমরা খেলি না। হ্যাঁ, যতটুকু ন্যাশনাল লিগে খেলা হয় ওটা অনেক কম, এবং লঙ্গা ভার্সন আমাদের ছেলেরা অনেক কম খেলে। সিনিয়র যারা খেলি আমরা, অনেক সময় ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলেন না, তারা 1-2টা ম্যাচ খেলেন। সো আপনি যদি না খেলেন, সেই ক্ষেত্রে আপনার স্কিল শো করার জায়গা কম থাকে, এবং আপনি যেহেতু কম খেললেন, আপনি ওইটা প্র্যাকটিসটাও কম হচ্ছে। আপনি যতই প্র্যাকটিস করেন কিন্তু ম্যাচ খেললেন না, ম্যাচের এনভায়রনমেন্ট আর প্র্যাকটিসের এনভায়রনমেন্ট আপনার অনেক ডিফারেন্ট। আপনি ওই পরিবেশ কোথায় পাবেন যে আপনি 5টা উইকেট পড়ে গেছে, আপনি ব্যাটিং করতে গেছেন? হ্যাঁ, আপনি যতই আপনি প্র্যাকটিস করেন ওই পরিবেশ তো আপনি পাবেন না। সো ম্যাচ বেশি খেলতে হবে, এবং বাউন্স উইকেট
তৈরি করতে হবে, আমাদের বাউন্সি পিচ দিতে হবে, স্পিন পিচ দিতে হবে, সব রকম পিচ আমাদের লাগবে, যেতে আমরা প্র্যাকটিস, আমাদের ছেলেরা প্র্যাকটিস করতে পারে এবং ও ম্যাচ খেলতে পারে। আর যেটা বলছি যে আমাদের মাঠ বেশি দরকার। হ্যাঁ, আমাদের উইকেট আমাদের কিউরেটরও তৈরি করতে পারে, যারা কাজ করছেন তারা সবাই অভিজ্ঞ কিউরেটর, কিন্তু আমাদের মাঠ দরকার বেশি। আপনি যদি ধরেন যে মিরপুরে 8টা বা 7টা উইকেট আছে, হ্যাঁ, সো এই ক্ষেত্রে যে এই উইকেট গুলা রেস্ট পাচ্ছেন না ওইভাবে, সো ওইখানে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই যে তারা উইকেট তৈরি করতে পারে, কিন্তু তাদের রেস্ট পাচ্ছেন না উইকেট। সো সেই ক্ষেত্রে আমার মতে যে আরো পর্যাপ্ত মাঠ দরকার, যেখানে উইকেট বেশি থাকবে, এক মাঠের থেকে আরেক মাঠে যেতে প্রায় 15-20 দিন মানে সুযোগ পাবে উইকেট তৈরি হওয়ার জন্য। যদি এইগুলো হয় তাহলে দেখবো যে আমাদের বাউন্সি পিচ, আমরা যেই রকম পিচ চাচ্ছি সেই রকম পিচ বা উইকেট আমাদের কিউরেটররা দিতে পারবে। তো এই জায়গাগুলো আমাদের খুব নজর দিলে আমাদের উইকেট, আমরা খুব ভালো ক্রিকেট মানে আস্তে আস্তে যে আমরা অন এন্ড অফ খেলছি, এই খুব ভালো খেলছি, আবার কিছুদিন খেলতে পারছি না। তো এই জিনিসগুলা যদি আমরা ডেভেলপ করতে পারি, দেখবো যে আমরা আমাদের ধারাবাহিকতা, আমাদের গ্রাফ ডে বাই ডে উপরে দিকে যাচ্ছে, কখনো থেমে যাবে না ইনশাআল্লাহ, আমি আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা হাসিবুল হোসেন শান্ত, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, তার কাছে একটু যাবো আবারও। শান্ত ভাই, আমরা একটু এবার আলোচনা আনবো, আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে এবং দীর্ঘ বিরতির পর আসলে টেস্ট হবে, ওয়ান ডে হবে, দর্শকরাও অপেক্ষায় আছি আমরা ভালো একটি পারফরমেন্স হবে, কিন্তু টেস্টের পারফরমেন্সের যে জায়গাটি আমাদের কিছুটা আমরা পিছিয়ে আছি, চেষ্টা করছে আমাদের ক্রিকেটাররা। আরেকটি জায়গা আপনার কাছে একটু ভালো করে শুনতে চাইবো যে পেস অ্যাটাক বা পেস বোলিংয়ের জায়গাটি আমাদের অগ্রগতি কাঙ্ক্ষিত নয়। আমরা আপনাদের সময়ে যে এরকমটা দেখেছি, এই মুহূর্তে এসে সেরকমটা খারাপ করছে আমি সেটি বলবো না, কিন্তু সেই বিশ্বমানের জায়গাটি আমরা যেতে পারছি কিনা বা সে জায়গায় আর কি করণীয়? না, রাহুল ভাই তো বললো যে আমাদের খেলার সংখ্যাটা কম হয়, আমাদের ফ্যাসিলিটি মানে মাঠের ফ্যাসিলিটিটা কম। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে মানে ক্রিকেটের যে সিজনটা সেটা কিন্তু বেশি সময় না। আমাদের দেশও ছোট, মাঠের স্বল্পতা আছে, তারপরেও ইদানিং কিছুটা ভালো উইকেট দেওয়া হচ্ছে, আর্মস উইকেট দেওয়া হচ্ছে, সেখানে তারা দেখা যাচ্ছে সেখানে কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু আমলে হচ্ছে না। অন্যান্য উইকেটে যেমন অনেকক্ষণ ধরে ব্যাটসম্যান খেলছে, বলাররা বোলিং করছে, বাট যখন বাউন্স উইকেট আছে তখন কিন্তু দেখা যাচ্ছে খেলা কোনোদিন খুব ভালো হচ্ছে, আর কোনোদিন তারা আর্লি আউট হয়ে যাচ্ছে। এই বাউন্স উইকেটটা আমার মনে হয় যে, যেটা বাবু ভাই বললো, মাঠ বাড়িয়ে যদি সময় দিয়ে করানো যায়, তাহলে আসলে পেস বোলারও বলেন, ব্যাটসম্যানও বলেন, স্পিনারও বলেন, সবাই কিন্তু তখন সেখান থেকে বের হয়ে আসবে মানে টেস্ট খেলার ক্ষেত্রে। আর সত্যি কথা বলতে যে বলার কিন্তু বেশ অনেক বলার কিন্তু এখন বাংলাদেশে আসছে। আসিফ মাহমুদ আসছে, আপনি শরীফুলকে বোলিং দেখলেন, নতুন মুস্তাফিজ ভালো বোলিং করছেন, তারপর আপনার শফিউল ভালো বল করছে, মোটামুটি পেস বলার কিন্তু ভালো। বাট সমস্যা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বা টেস্টে লম্বা সময় বোলিং করার, কোন সময় কোন ধরনের বোলিং করাটা লাগবে, সেই অভিজ্ঞতাটা আমাদের কম। তো আমার মনে হয় যে সবকিছু ঠিক হবে, সবকিছুই ভালো হবে, এটার একটাই উপায়, আমাদের লঙ্গা ভার্সন ক্রিকেটে যে একটা হয় এনসিএল আর একটা বিসিএল, ধরেন এই দুইটা লিগ ছাড়া কিন্তু লঙ্গা ভার্সন হয় না। তার মনে হয় যে লঙ্গা ভার্সনের খেলাটা যদি একটু বাড়ানো যায়, যেটা আমি বলছিলাম যে এইচ গ্রুপে কিন্তু এখন আপনার 2 বা 3 দিনে খেলা ছাড়া হয় না, সেখান থেকে কিন্তু ইয়াং জেনারেশন কিছু নতুন পেস বোলার কিন্তু ভালো ভালো পেস বোলার আসছে। তো আমার মনে হয় যে সবকিছু নির্ভর করছে আমাদের উইকেটের উপর এবং আমাদের খেলার সংখ্যার উপর। লঙ্গা ভার্সন ক্রিকেটে ভালো খেলতে হলে আপনাকে প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রচুর খেলা খেলতে হবে। আরেকটা জিনিস যে আমরা যদি আমাদের যে হাই পারফরমেন্স টিম বা এ টিম বলেন বা এদেরকে যদি আমাদের সিজনটা ছোট, সেক্ষেত্রে তাদেরকে সারাক্ষণই বাইরে খেলার একটা সুযোগ করে দিতে হবে। যখন আমাদের সিজন থাকবে তারা যাতে এসপি বলেন, আন্ডার 19 বলেন বা এটিম বলেন, তারা যাতে বাইরে ওই সময়গুলি খেলতে পারে মানে লঙ্গা ভার্সন দিকে। তাহলে দেখবেন যে এই জায়গাগুলি যে বাংলাদেশের যে ঘাটতিটা এখন টেস্টের ক্ষেত্রে, বলাররা ঠিক মতন কোন সময় কি ধরনের বোলিং করতে হবে বা লম্বা স্পেল করার মতো সেই ফিটনেস ধরে রাখার জন্য কিন্তু আসলে ম্যাচ প্রচুর খেলতে হয়, প্রচুর বোলিং করতে হয়। ব্যাটসম্যানদের ধৈর্য ধরে রাখতে হবে, আর উইকেট গেলে কিভাবে নিজেকে উইকেটে রাখতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু নির্ভর করছে এই যেটা বাবুল ভাই বললো, দুদুল ভাই বললো, খেলতে হবে। আমাদের অভিজ্ঞতা এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। যদি আমরা যত বেশি লম্বা আমাদের তত ভালো হচ্ছে। শান্ত ভাই, আরেকটি জায়গায় একটু শেষ দিকে চলে এসছে, যে এই যে বঙ্গবন্ধু টি-20 কাপ, সেখান থেকে আমরা শুরুতেই আপনাদের কথা বলছিলাম যে বেশ
অর্জন আছে তরুণদের, একেবারে দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে যেতে হয়েছে, অনেক প্রতিভাবান তরুণদের খেলা আমরা দেখতে পাচ্ছি, যেটি হয়তো বা বিদেশি প্লেয়ারদের আড়ালে হারিয়ে যায় অনেক তরুণরা, এবং এই ধরনের টুর্নামেন্ট যেন সামনে আরো বেশি আমরা পাই, সে জায়গায় আপনার প্রত্যাশা কি থাকবে, এবং সামনে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে সে জায়গার প্রত্যাশা যদি বলেন। না, অবশ্যই এরকম টুর্নামেন্ট যাতে আরো বাউল ভাই বলেছেন, যাতে এই টুর্নামেন্টের সংখ্যাটা বাড়ানো হয়। আসলে একটা টুর্নামেন্টের উপর ইয়াং জেনারেশনরা ভালো খেলেছে, এটা ধারাবাহিকতা কিভাবে ধরে রাখতে, যেমন আমি একটা উদাহরণ দিই, প্রেসিডেন্ট কাপ হয়েছে, তার আগে কিন্তু আমাদের ইরফান শকুর খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু টি-20 এসে কিন্তু একদমই পারেনি। তো আমার জিনিসটা কথা হচ্ছে যে আমি একটা টুর্নামেন্ট ভালো খেলছি, সেটা যাতে আমি ধরে রাখতে পারি, আমার সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, তাহলে আপনি টুর্নামেন্ট গুলো ভালো হবে, প্লেয়ারদের জন্য ভালো হবে। তো আমার মনে হয় যে টুর্নামেন্ট যদি এইভাবে আরো দু একটা দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে, এবং প্লেয়ারদেরও এখানে খেয়াল রাখতে হবে তারা যদি তাদের পারফরমেন্সটা নষ্ট না হয়, তারা যদি একটু ভালো খেলে যেতে ভুলে না যে তাদেরকে আরো ভালো খেলতে হবে। তো এই দিক দিয়ে আসলে একটু প্লেয়ারদেরকেও চিন্তা করতে হবে। এছাড়া সামনে ওয়েস্ট ইন্ডিজ আসছে, আমার মনে হয় যে অবশ্যই ভালো হবে। এটা আসলে টেস্টে আমার কাছে মনে হয় যে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা বাংলাদেশের হোম সিরিজ, এখানে আমরা উইকেটটা কিভাবে তৈরি করবো সেটার উপর আমার মনে হয় অনেক কিছু নির্ভর করবে। তো ব্যাটসম্যানরা হয়তো বা একটু প্রথমের দিকে হয়তো স্ট্রাগল করতে পারবে, বাট আমার মতে বলাররা খুব ভালো ফর্মে আছে, আশা করি ভালো একটা রেজাল্ট করবে বাংলাদেশ। জি, ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশা রাখছি। দুলু, আলোচনার মোটামুটি শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে যেটি জানতে চাইব যে ওভারঅল আমরা আমাদের দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই, আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে ক্রিকেট আরও শক্তিশালী জায়গায় যাবে, তার প্রস্তুতির জায়গায় কিছুটা যোগ করেছেন। যাওয়ার আগে সেই প্রত্যাশা রাখবেন, এবং সামনে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে, সেই জায়গাটার আমাদের জাতীয় দলের প্রতি যে প্রত্যাশা, সেই জায়গাটা যদি শেষ করেন। না, আপনি যদি এই আমরা যে আলোচনাটা শান্ত আর বাবুলও বলে আসলো, সেটা হচ্ছে যে আপনি যদি ঘরের ভালো উইকেট না দেন তাহলে কিন্তু ভালো বোলার তৈরি হবে না। আপনি যদি এবারে টি-20 কাপে দেখেন, আপনি হায়েস্ট উইকেট টেকার হচ্ছে মুস্তাফিজ 22, রাব্বি, এরা কিন্তু শরীফুল, শহীদুল, এবং এর পাশাপাশি কিন্তু রুবেল, তাসকিন, এটা সবাই ভালো বল করেছে, এবং বোলাররা অনেক ফিট ছিল। কোভিডের পরে নিজেকে ফিট প্রমাণ করাটাও কিন্তু একটা টাফ চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা ওভারকাম করেছে। এবং কিন্তু এখানে এই জায়গার ভিতরে কিন্তু সবাইকে আপনি টেস্ট দলে পাবেন না, মানে টেস্ট বোলার হিসেবে। একটা দলের টেস্ট বোলার যদি ম্যাচ উইনিং বোলার না হয়, প্রতিপক্ষ দলের 20টা উইকেট আপনাকে নিতে হবে, সেই সামর্থ্য আপনার থাকতে হবে। কিন্তু আমাদের টেস্ট দলের মানে বোলারদের সেই সামর্থ্যটা খুব নেই, কিন্তু যেটা ওয়ানডেতে আছে। ওয়ানডেতে সেই সামর্থ্যটা আমরা দেখিয়েছি, প্রমাণও করেছি বহুবার, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি। সুতরাং এই জায়গাগুলোতে ওয়ানডে নিয়ে অত ভয় মানে নেই, বেশ অগ্রগতি আছে আমাদের। সমস্যাটা হবে আমাদের লঙ্গার ভার্সন, যদি আমরা এই সিরিজের আগে যদি অ্যাটলিস্ট 2টা প্রস্তুতি ম্যাচ না খেলি, 3 দিনের বা 4 দিনের, ডিফিকাল্ট হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোভিডের পর ইংল্যান্ডের সাথে খেলা দিয়ে তারা অলরেডি শুরু করেছে ক্রিকেট, তো সেই জায়গাটাতে তারা আমাদের থেকে এগিয়ে, বিশেষ করে টেস্ট দল। তো ওই বাংলাদেশ প্রবলেম ফেস করবে 2টা টেস্টেই। সেই জায়গাটাতে শান্ত যেটা বললো যে আমরা আমাদের হোম অ্যাডভান্টেজটা নিব কি নিব না, স্পিন সহায়ক উইকেট করব কি করব না, বাট এখনকার যে ওয়েদারটা, এই ওয়েদারটা কিন্তু বিকেলে একরকম থাকবে, কারণ টেস্ট ক্রিকেট হচ্ছে সেশন বাই সেশনের খেলা, এক একটা সেশনে এক একটা ওয়েদার আসবে। সেই জায়গার সাথে খাপ খাইয়ে আপনাকে যদি খেলতে হয়, তাহলে আপনার ম্যাচ উইনিং বোলার দরকার, যার ঘাটতি আমাদের আছে। জি, আমরা শেষ দিকে চলে এসেছি। মিজানুর রহমান বাবুল, কোচ এমকন খুলনা, আমরা কাছে একটু আসতে চাইবো যে শেষ করতে চাই। অবশ্যই আমরা দেখছি আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে, আমাদের যে অগ্রগতি সেটি অবশ্যই আমাদের কর্তৃপক্ষ সেটি সামনে ধরে রাখবেন। যেটি দিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব যে তরুণ প্রজন্ম ক্রিকেটের প্রচুর ভক্ত, প্রচুর ছেলেপেলে যোগ হতে চায়, তরুণদের জন্য যাওয়ার আগে যদি আপনার কিছু বলার থাকে, এবং বাংলাদেশের ক্রিকেট এই তরুণদের মাধ্যমে কিভাবে এগিয়ে যেতে পারে, তরুণরা যারা এই ক্রিকেটার হতে চায় তাদের জন্য যাওয়ার আগে আপনি যদি কিছু যোগ করে শেষ করেন। যে আমাদের আইডল দরকার। আমাদের যারা আছেন মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিক, তামিম, হ্যাঁ, আমাদের এই টাইপের আরো আইডল দরকার, যাদের দেখে খেলা অনুপ্রাণিত হবে। হ্যাঁ, আজকে সবাই সাকিব আল হাসান হতে চায়, মারা বাচ্চাদের নিয়ে যাচ্ছে মাঠে যে তার ছেলে মেয়ে সাকিব আল হাসান হবে, মাশরাফি হবে, মুশফিক হবে। হ্যাঁ, সো এইরকম আইডল আমাদের অনেক প্রয়োজন, যে তাকে দেখে অনুপ্রাণিত হবে এবং খেলা শিখবে। সো বাচ্চারা এখন এই 4-5 জনকে দেখেই
মাঠে যাচ্ছে এবং খেলছে, পাশাপাশি অন্যান্যদেরকেও ফলো করছে যারা নাকি দেশের বাইরে, বিরাট কোহলি বলেন বা এরকম যারা বড় বড় প্লেয়ার তাদেরকেও ফলো করছে। বাট আমাদের দেশের আইডল আরো দরকার, আরো পারফর্মার দরকার, যাদেরকে বাচ্চারা দেখবে এবং তাদেরকে ফলো করবে। সো আশা করি এরকম প্লেয়ার আমাদের তৈরি হচ্ছে এবং আসছে। তো এটাই। আর আমাদের ন্যাশনাল টিমের জন্য অবশ্যই শুভকামনা রইবে যে ওয়েস্ট ইন্ডিজ আসছে। আমার প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে আমাদের টিম ভালো করুক, এবং আমি আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের টিম ভালো রেজাল্ট করবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। টেস্টে অবশ্যই মিরপুরে আমরা ভালো করব আশা করি। অবশ্যই আমরা করছি। আমরা দোদুল ভাই একটু শেষ দিকে যোগ করতে যাচ্ছেন যে সেটা হচ্ছে ক্রিকেটে কিন্তু শর্টকাট কোনো রাস্তা নাই যে আপনি আজকে ভালো খেললেন কালকে স্টার হয়ে গেলাম বা ভালো। আমাদের মনে হয় আমাদের দেশের প্লেয়ারদের ক্ষুধাটা কম। ধরেন সাকিব, তিনি নিজেকে পরিশ্রম করে তিনি একটা জায়গায় নিয়ে গেছেন। তো সুতরাং আমার মনে হয় যে দল, জাতীয় দল বা ক্লাব লেভেলে যে প্র্যাকটিসটা করেন, এর বাইরে একটা প্লেয়ারকে ভালো প্লেয়ার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি পৃথিবীর বড় বড় প্লেয়ারদের দেখেন, তাদের যে পরিশ্রমের ফসল কিন্তু তারা দিন শেষে পায়। সুতরাং আমাদের বোলার হোক আর বলেছিলাম যে প্লেয়ারদেরও এখানে দায়িত্ব আছে, যে প্লেয়ারদেরও মানে পারফরমেন্সটা ধরে রাখার জন্য তাদের কাজ করতে হবে। শুধু যে আপনার কোচরা বা বোর্ড ওদেরকে হেল্প করে তা না, কিন্তু ভালো করছে সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাদেরকেও কিন্তু অনেক কাজ করতে হবে। সেটা কিন্তু আমি বলেছি, তো প্লেয়ারদেরও অনেক দায়িত্ব আছে। না, আমি কিন্তু একটু আবার বলতেই হয় এখানে, আমি এইটাই বোঝাতে চেয়েছি যে মুশফিক আইডল মুশফিক কি করে, কেন মুশফিক হয়েছে। হ্যাঁ, ছেলেরা মুশফিকের সেই হার্ডওয়ার্ক দেখে, হ্যাঁ সাকিবের হার্ডওয়ার্ক দেখে, তামিমের কষ্ট দেখে, হ্যাঁ অনুপ্রায় মানে আমার ওইটা হইতে হইলে আমাকে এই কষ্টটা করতে হবে, ওই জায়গায় যাইতে হলে আমার এগুলো করতে হবে। সো এই জন্যই ওই রকম প্লেয়ার দরকার যাদেরকে দেখে আমাদের প্লেয়াররা। আপনি যদি আরেকটা জিনিস দেখেন যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, তার যদি খাদ্যাভ্যাস দেখেন নিজেকে ফিট রাখার জন্য, সে কিন্তু মানে ইন্ডিয়া থেকে হার্বাল কনফ্লেক্স নিয়ে আসে যখন বাংলাদেশ সফর করে। সুতরাং বাংলাদেশের মানে একটা ইন্টারন্যাশনাল এরিনায় একটা প্লেয়ারকে যদি বড় হইতে হয়, তার টার্গেটটা থাকতে হবে এইরকম যে বিরাট কোহলির টপকে সে আরো বড় হবে। শুধু বাংলাদেশে সাকিব না, আরো বড়। তাহলে সেই পরিমাণ পরিশ্রম, সেই পরিমাণ ডেডিকেশন যদি থাকে, তাহলে সে সেই জায়গাটাতে পৌঁছাতে পারবে। এখানে আমি বলবো যে, আমি যদি বলি যে হ্যাঁ মাশরাফি টি-20 খেলার আগে 10 কেজি কমে আসছে, হ্যাঁ তার ওয়েট কমে আসছে। সো আমাদের ছেলেরা এখন, আমি যদি ফলো করি, আমি যদি রিয়াদকে ফলো করি, হ্যাঁ তারা কিন্তু অনেক খাদ্যাভ্যাস তাদের চেঞ্জ করেছে। এটা কেন হচ্ছে? ডে বাই ডে আমাদের খেলা উন্নতি হচ্ছে এবং এই জিনিসগুলো আমরা শিখছি এবং আমরা চাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে। তো ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু আমাদের কম। ইন্টারন্যাশনাল প্লেয়ার হইতে হলে আমাদের এই সব জায়গায় চেঞ্জ করতে হবে, খালি খেলা চেঞ্জ না, আমার সব কিছু চেঞ্জ করতে হবে। আমি যদি আমার ট্রেনার আছে পার্সোনাল, ডায়েটিশিয়ান আছে পার্সোনাল, ফিজিশিয়ান আছে পার্সোনাল, আবার জিম করার জন্য না, সেই ক্ষেত্রে আবার অন্য বিষয়গুলো এসে পড়ে। বিরাট কোহলির টাকা পয়সা আর আমাদের দেশের সক্ষমতা এক নয়। কালচারটা আসতে একটু সময় লাগবে আমাদের। না, কিন্তু বাবলু একটা জিনিস হচ্ছে প্লেয়ারদের ক্ষুধাটা থাকতে হবে। যদি ক্ষুধাটা থাকে তাহলে সে সেই জায়গাটাতে পৌঁছাতে পারবে। সব প্লেয়ারই থাকে কিন্তু দুলু ভাই, কেউ চায় না খারাপ খেলবে, সবাই ভালো খেলতে চায়। সবাই আমার কাছে, আমি যতটুকু কাছ থেকে দেখি প্লেয়ারদের ক্ষুধা, যেটা হাংরি বলছে, সবাই চাচ্ছে এখন। মানে যদি বলি বাংলাদেশের স্ট্রাকচারে আপনি দেখেন যে একটা ছেলে যদি প্রিমিয়ার লিগে খেলে বা আইপিএল, বিপিএল খেলে, যতটুকু টাকা উপার্জন করতে পারে, অন্যান্য চাকরি করে কিন্তু অত টাকা উপার্জন করতে পারে না। দিন শেষে খেলার মেইন উদ্দেশ্যটাই কিন্তু আমরা খেলেছি বা আমাদের আগের যারা খেলেছি আমরা, হ্যাঁ এখন কিন্তু শখে ক্রিকেট খেলতে আসছে না, প্রফেশনাল মানে টাকা ইনকাম, পেশা হিসেবে নিচ্ছেন ক্রিকেটকে এখন অনেকে। আপনাকে হ্যাঁ সো পেশা হিসেবে নিতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, সবকিছু মেনে আসতে হবে এবং অ্যাম্বিশন থাকতে হবে। এই সব দিন চেঞ্জ হয়ে গেছে, এখন খেলতে আসে অন্য কাজে, অন্য কাজগুলো হবে, আস্তে আস্তে হবে, অবশ্যই হবে। হ্যাঁ, হটলেট হবে।
জি, আমরাও সেই প্রত্যাশাকে একেবারে শেষ দিকে চলে এসেছি আলোচনার। আমরাও প্রত্যাশা করি আমাদের ছেলেরা অবশ্যই চেষ্টা করছেন, তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে সুনামের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের মাধ্যমে, সামনের দিনগুলোতে সেই জায়গাটা আমরা অব্যাহত রাখবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই জায়গাগুলো আরও বেশি নজর দেবেন, আমরা যেন সেই জায়গাটা এগিয়ে নিতে পারি। ধন্যবাদ জানাচ্ছি নাসিমুল হাসান রদুল, ধন্যবাদ হাসিবুল হাসান শান্ত, ধন্যবাদ মিজানুর রহমান বাবলু, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি প্রিয় দর্শক, এফএল 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।